আসসালামু আলাইকুম। বনসাই ট্রি আমরা জানি যে একটা ছোট্ট পটের মধ্যে একটা বীজ দেওয়া হয় এবং সেই বীজ থেকে যে গাছটা তৈরি হয় সেটা যাতে বড় উচ্চতায় যাতে বেশি না হয় এই জন্য হচ্ছে আলাদা করে তাকে হচ্ছে যে পরিচর্যা করা হয়। এবং ভয়ঙ্কর দিক হচ্ছে যে এই বনসাই ট্রিগুলো যেগুলোর হচ্ছে বয়স 40, 50, 70 বছর হতে পারে, অথচ মাত্র এই ছোট্ট একটা পটের মধ্যে থাকে। আর ওই যে ফাঁকা জায়গায়, খালি জায়গায় দেখা যাচ্ছে যে বীজ, সেখান থেকে দেখা যাচ্ছে একটা বিশাল বৃক্ষ হয়েছে। তা বনসাইয়ের যে বীজ এবং হচ্ছে যে এই যে উন্মুক্ত স্থানে যে হচ্ছে গাছপালাগুলো আমরা পাই, এদের যে বীজ দুইটা কিন্তু সেম, বীজের মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা দেখা যাচ্ছে বিশাল মহিরুহ হচ্ছে, আর একটা দেখা যাচ্ছে একটা ছোট্ট পটের মধ্যে, জাস্ট একটা রুমের মধ্যে বিশাল বিশাল আকৃতির যে বট গাছ বা অন্য গাছে রূপান্তর হওয়ার সুযোগ ছিল সেটাকে ছোট গাছের মধ্যেই কনভার্ট করা হয়েছে। তা এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের বোঝায়, সেটা হচ্ছে যে ওর যে কোয়ালিটি, যেই কোয়ালিটিটা হচ্ছে যে ওই উন্মুক্ত জায়গায় যে গাছের যে বীজ সেইটার যে কোয়ালিটি, আর একটা ছোট্ট হচ্ছে যে বক্সের মধ্যে পটের মধ্যে যে বীজটা রেখে যে বনসাই ট্রি করা হয়, দুইটার কোয়ালিটি কিন্তু সেম। ডিফারেন্স হচ্ছে পরিচর্যা, এবং পরিচর্যার কারণে একটা হচ্ছে বিশাল বড় বৃক্ষ হতে পারে। আবার পরিচর্যা যদি আমরা এমনভাবে করি যে না আমরা চাই না যে সে বড় হোক, তখন সে সারা জীবনে বড় না হয়, তার বয়স বাড়বে কিন্তু আকৃতিগতভাবে তার স্ট্রাকচারটা খুব ছোটই থাকবে। তা আমার যেটা মনে হয়েছে যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেই সকল শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, আমি সবসময় বলি এদের কোয়ালিটির মধ্যে কিন্তু প্রবলেম নাই, কিন্তু দেখা যায় কেউ কেউ রেজাল্ট হয় একদম বিশাল মহিরুহ, আর কারো কারো রেজাল্ট দেখা যাচ্ছে যে খুব ছোট্ট পটের মধ্যে হয়ে গেছে। মানে যেই কোয়ালিটি তার ছিল সেটার অনেকেই বিস্ফোরণ ঘটাতে পারছে, অনেকে পারে না। এটার মূল কারণটা হচ্ছে তার এই সময়ের পরিচর্যা। কারণ পরিচর্যার দুইটা দিক আছে। একটা হচ্ছে যেমন গাছকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারছি, আমরা নিজেরাই হচ্ছে সম্পূর্ণভাবে যেরকম করে চাই সেই অনুযায়ী তাকে হচ্ছে পরিচর্যা করে ওই লেভেলে নিয়ে যাই। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিচর্যার দুইটা দিক আছে। একটা হচ্ছে আমরা তাদেরকে কিভাবে গাইডলাইন দিচ্ছি, আর দ্বিতীয় হচ্ছে ওই শিক্ষার্থী ওই গাইডলাইনটা কতটা ফলো করছে। আমরা যত ভালো গাইডলাইনই দেই না কেন, ও যদি ফলো না করে তাহলে কিন্তু কাজ হবে না। আবার গাইডলাইন দেওয়া হয়েছে যেটুক সেটুক সে ফলো করছে, দেখা যাবে অসাধারণ রেজাল্ট করতে পারবে। তো আমার যেটা মনে হয় যে আজকে হচ্ছে 3 তারিখ, আগামী ঠিক 9 ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে মেডিকেল অ্যাডমিশন। এবং নিশ্চয়ই যারা যারা হচ্ছে যে ওইটাকে বলে যে সুপার সাজেশনের যে ইয়াগুলো নিশ্চয়ই আজকে ডাউনলোড করে অনেকে হয়তো বা সুন্দর করে হচ্ছে দেখে ফেলেছো। এবং তুমি দেখো যে সুপার সাজেশনে কোন কোন জিনিসে তোমার প্রবলেম, সেই জিনিসগুলোর জন্য আলাদা করে প্রত্যেকদিন 2-3 ঘন্টা টাইম রাখো, যে ওই 2-3 ঘন্টা ওই জিনিসটা পড়বা। আর বাকি যে টাইমটা থাকবে সেই টাইম হচ্ছে তোমার যেই অংশগুলো তুমি ভালো মোটামুটি আছে সেগুলো হচ্ছে বারবার রিভাইজ করা, মানে রিভাইজ দেওয়া। এবং তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ফাইনালি খেয়াল রাখতে হবে যে তোমার যে 9 ফেব্রুয়ারি পরীক্ষা, মাত্র কিন্তু 100টা কোশ্চেন্স। এবং তুমি দেখো কত হাজার হাজার প্রশ্নের পরীক্ষা দিয়েছো, প্রশ্ন মাত্র 100টা থাকবে। এবং খেয়াল রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশনে যেই টাইপের কোশ্চেন্স থাকে তোমাকে ওই টাইপের কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। মেডিকেল আসবে না ওইরকম কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু সত্যিকার অর্থে ওইটাতে কোনো লাভ হবে না। এই জন্য সকল শিক্ষার্থীকে বলবো যে তোমার প্রত্যেকটা টাইম ব্যবহারের মানে মূল জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটা থেকে ফাইনালি প্রশ্ন আসবে কিনা। যদি প্রশ্ন আসার মতো হয় তাহলে আমি ওই জিনিসটা এখন আয়ত্তে আনবো, আর যদি দেখি যে না এটা প্রশ্ন আসার কোনো সুযোগই নাই তাহলে সেই জিনিসটাকে একদম ওটাকে কি বলবো ডিলিট করবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা অনেকেই ফিজিক্সের ক্ষেত্রে যেমন হচ্ছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চলতড়িৎ স্থির তড়িতের যে অঙ্ক, এবং সেটা আমরা অলরেডি আগে করিয়েছি। আজকে আমরা মূলত হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব এখান থেকে শুরু করব। এবং খুবই বেসিক জিনিস, আমি সবসময় বলি যে এগুলো মনে রাখা মোটেই কোনো জটিল কিছু না, তোমাকে জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করে যেতে হবে। কেননা পরীক্ষার হলে টাইম কিন্তু 30 সেকেন্ড, 5-6 সেকেন্ড আরও বেশি থাকে, কিন্তু গড়পড়তা 30 সেকেন্ড সময়ের মধ্যে তুমি যাদের কারেক্ট করতে পারো এই অনুযায়ী তোমার হচ্ছে যে এখন থেকে সেট আপ রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটাই বলি সেটা হচ্ছে যে সূত্র ওই যে আছে না আন্দাজে সব সূত্র মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম না। প্রশ্ন যেই সূত্রগুলো থেকে আসবে সেই সূত্রগুলো আমরা পোস্টে সরাসরি প্র্যাকটিস করবো, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে আমরা শিখতে পারবো। তো আমরা কয়েক মিনিটের মধ্যে আশা করছি যে সেকেন্ড পেপারের আমরা তাপ গতিবিদ্যা, তারপরে চলতড়িৎ স্থির তড়িৎ, এটা আগে আমরা যে লেকচার রয়েছে সেখানে পড়িয়েছি। আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব এই জায়গাটা থেকে ইনশাআল্লাহ শুরু করবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, দেখি যে তোমরা কে কিরকম করে উত্তর করতে পারছো। আচ্ছা, এখানে তুমি দেখো যে একটি তড়িৎবাহী বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আমি একটু তোমাদেরকে আগে বলে দিই যে তড়িৎবাহী বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাসার্ধ যেটা রয়েছে, যখনই তোমার বৃত্তাকার শব্দটা আসবে তখনই কিন্তু সূত্রটা তোমার মাথায় নিয়ে আসতে হবে, এটা কোন সূত্র দিয়ে হবে। ওকে, তাহলে দেখো বৃত্তাকার আছে, আর কিরকম হইতে পারে, লম্বা হইতে পারে।
লম্বা সরু তার, তাহলে বৃত্তাকারের ক্ষেত্রে এক ফর্মুলা, লম্বা সরু তারের ক্ষেত্রে এক ফর্মুলা। তা বলছে একটি তড়িৎবাহী বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তোমরা প্রত্যেকে জানো এটা হচ্ছে আর, পাক সংখ্যা হচ্ছে 800, তার মানে এটা হচ্ছে এন, তারটিতে 5×10⁻⁷ অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আই। ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হলে এর কেন্দ্রের চৌম্বক ফ্লাক্স কত? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মানে ইম্পর্টেন্ট এই কারণে বলছি যে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে কিভাবে করব আমরা? খুব সহজ, বি ইকুয়াল হচ্ছে μ0 Ni/2r। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো, যখন বৃত্তাকার বলবে তুমি খেয়াল রাখবা বৃত্তের ব্যাসার্ধ ওটাকে দ্বিগুণ করলে হচ্ছে ব্যাস পাওয়া যায়, 2r দিয়ে আমি ভাগ করেছি। ওকে, এখন দেখো μ0 Ni/2r, তাহলে μ0 যেটা রয়েছে তার মান কত আমরা জানি, 4π×10⁻⁷। ওকে, এন হচ্ছে পাক সংখ্যা, পাক সংখ্যা কত আছে? 800টা। ওকে, এরপরে যেটা বলেছে যে আই হচ্ছে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে, এটা আমরা দিয়ে দিতে পারি 5×10⁻⁷। ওকে, এর কেন্দ্রের চৌম্বক ফ্লাক্স কত? আচ্ছা, এখন এখানে 2 রয়েছে নিচে, আর ব্যাসার্ধ যে আর রয়েছে এটাকে আমরা গুণ করতে পারি 31.41×10⁻²। এখন আমি বারবার একটা জিনিস বলি, প্রশ্নগুলো যখন তোমার থাকবে দেখবা যে যদি এমন হয় যে ক্যালকুলেটর তো ব্যবহারের সুযোগই নেই, জাস্ট তুমি সহজ করে ফেলে যদি উত্তর মিলাতে পারো তাহলে অঙ্ক প্রসিড করবা, আর যদি দেখছো যে না মিলতেছে না তাহলে হচ্ছে ওই ধরনের অঙ্কে মাথা ঘামাবা না। এবং বারবার বলছি যে নিয়ম হচ্ছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহারের যেহেতু সুযোগ নাই, তাহলে ওই ধরনের অঙ্কগুলো না আসা। তারপরে যদি এরকম আসে তুমি এরকম করে জাস্ট লিখে যদি দ্রুত দেখতেছো মিলাতে পারছো মিলাবে, আর না হলে এই টাইপের অঙ্কে অযথা সময় আর লস করবা না। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। তাহলে বি ইকুয়াল μ0 Ni/2r, এই সূত্রটা ভালো করে খেয়াল রাখো। এটা হচ্ছে বৃত্তাকার যদি হয়, কি হয় বলো? বৃত্তাকার হয়। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি এই প্রশ্নটায় বৃত্তাকার না দিয়ে ধরা যাক যে অন্যরকম হতো, অন্যরকম বলতে কি লম্বা বা সরু তারের ক্ষেত্রে, তাহলে আমরা তখন কি ফর্মুলা ফেলতাম? তখন ফর্মুলাটা খুবই ইজি, বি সমান হচ্ছে μ0 I, এন পাক সংখ্যা থাকলে তো সেটা আমরা দেবো, আর হচ্ছে টয়েস পাই এ। কি হবে বলো? টয়েস পাই এ। এটা হচ্ছে লম্বা তারের ক্ষেত্রে, আর এটা বৃত্তাকার। এই বেসিকটা খুব ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে আমরা তাহলে চলে যাই, একটি দীর্ঘ রিজু তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার। এই দেখো এবার দীর্ঘ রিজু তার, তার মানে এটা বুঝতেই পারছো বি সমান কোন ফর্মুলা হবে? μ0 I / টয়েস পাই এ। আচ্ছা, যে জায়গাটা ভুল হতে পারে আমি আবার বলছি, যখনই বৃত্ত বলছে তখনই কিন্তু ফর্মুলাটা কি হয়েছে খেয়াল করে দেখো, μ0 I, আর পাক সংখ্যা থাকলে এটা এন গুণ করে দিব, আর না থাকলে এন তখন দরকারই নেই, আর হচ্ছে 2 এইখানে ছিল আর। খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে, বৃত্তাকার হলে কিন্তু টয়েস আর যদি এমনি লম্বা শুরু হয় তাহলে টয়েস পাইয়ে। ওকে, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবো। ওকে, তাহলে এটা আমরা এখন দেখি যে এটার ক্ষেত্রে কি হতে পারে। 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, তাহলে μ0 হচ্ছে 4π×10⁻⁷। ওকে ফাইন, আই হচ্ছে কত? এখানে রয়েছে 10। আচ্ছা, তার থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে চৌম্বক আবেশ। আচ্ছা, এই যে 2π আমি দিয়ে দিলাম, 2π, 25 যে সেন্টিমিটার আছে এটাকে কিন্তু আমি মিটারে কনভার্ট করব। কি করব? মিটারে, তার মানে 0.25 হয়ে যাবে মিটার। এখন এই যে পাই কাটা গেল, 2 দিয়ে 4 কে কাটলে হচ্ছে 2, এই 0.25টা এখানকার যদি আমি উঠিয়ে দিই তাহলে কত হবে? উপরে 100, 25 দিয়ে 100 কে কাটলে কত হয়? 4 হয়। তাহলে 4 দুগুণী, এই যে লক্ষ্য করো 4 দুগুণী 8, আর 10 গুণ করলে 80 × 10⁻⁷। এখন দেখো এখানকার উত্তরগুলোর মধ্যে দেখো 80 দিয়ে কিন্তু কোনোটাই নাই, কি দিয়ে রয়েছে? 8 দিয়ে রয়েছে। তাহলে আমি যদি এখান থেকে একটা শূন্য কমাই দেই তাহলে এখানকার এই যে -7টা কি হয়ে যাবে? -6 হয়ে যাবে, তার মানে 8×10⁻⁶ টেসলা। আমি আবার বলি, জিনিসটা খুবই বেসিক, তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অঙ্কগুলো মুখে মুখে যদি করা যায় করবা পরীক্ষার হলে, আমি আবার বলছি। আর যদি দেখতেছো যে না মুখে মুখে মিলাতে পারছো না তাহলে কিন্তু যাবা না। কি কারণে? কারণ কয়েকটা অঙ্ক এমন 2-1টা দিয়ে দিতে পারে তোমার মাথা গরম করে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা যাতে ভালো করে মাথায় থাকে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে 0.80 মিটার দীর্ঘ একটি তার কোন চৌম্বক অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত তারটিকে। আচ্ছা, এখন দেখো যে এই যে দীর্ঘ একটি তার বলেছে, তার মানে কি? এটা বুঝতেই পারছি আমরা যে এই যে দেখো দীর্ঘ একটি তার কোন চৌম্বক অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত তারটিকে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে, তার মানে এটা হচ্ছে আই। ওকে ফাইন, 0.2 নিউটনের একটি বল অনুভব করছে, এফ। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত? বি। আচ্ছা, এটা আমি মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিই। এই যে দেখো আমার নামটা দিয়ে তুই মনে রাখতে পারবো, মনে করো যে নাবিল আছে না, ঠিক আছে, এর মধ্যে এই যে 0.80 মিটার এটা যেটা রয়েছে এটা হচ্ছে এল, এটা কি বলো? এল। এবং সবসময় খেয়াল রাখবা এফ সমান, খেয়াল রাখবা এই যে নাবিলের এই যে শেষের বিআইএল দিলেই হয়ে যাবে, বিআইএল, তার মানে এফ সমান বিআইএল। এই ফর্মুলাটা জাস্ট খেয়াল রাখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখো যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত, তোমাকে যখন বলছে কিভাবে করবা? এফ সমান বিআইএল, তার মানে এখন তোমাকে বলছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য মানে বি এর মান বের করতে হবে, তার মানে বি সমান হচ্ছে আমরা জানি এফ
ডিভাইডেড বাই হচ্ছে IL। আচ্ছা, এখন এফ এর যে মানটা রয়েছে আমরা যদি একটু দেখি, এফ এর মান হচ্ছে কত বলেছে 0.2 নিউটন। ওকে, এগুলো সাধারণত পরীক্ষায় মুখে মুখে করার মতোই থাকা উচিত, যদি না থাকে তাহলে মাথা গরম করা যাবে না, আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা, আই কত রয়েছে, আই যদি আমরা দেখি 10 অ্যাম্পিয়ার, ভেরি ফাইন। এল যেটা রয়েছে, এল রয়েছে 0.8। ওকে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দশমিকটা উঠাই দিলাম, এখানকারও দশমিকটা উঠাই দিলাম, ধরো হ্যাঁ, উপরে 10 নিচে 10, মানে কাটাকাটি করলে তো ওটা হয়ে গেল, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তার মানে 1/40। তাহলে 1/40 মানে হচ্ছে, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.025। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি? তাহলে জাস্ট সহজভাবে এই অনুযায়ী ইনশাল্লাহ মাথায় রাখবো। তাহলে ফর্মুলা আমরা মোটামুটি 3টা শিখেছি। আমি বারবার বলছি যে সহজভাবে প্রশ্নটা আসবে কিন্তু, ঠিক আছে? এখানে তাহলে প্রথম যেটা ছিল একটা বৃত্তাকারের ক্ষেত্রে বি সমান হচ্ছে মিউ নট আই, যদি পাক সংখ্যা থাকে NI দিয়ে দিবা, আর নিচে দিলে কি 2R। আর যখন হচ্ছে যে বৃত্তাকার না থাকে, জাস্ট এমনি সোজা বা একটা দীর্ঘ ইয়ার কথা বলবে, তখন বিটা সমান, আরে কি বলে, বি সমান কি করবে, মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। এই জায়গাটা যাতে ঠিকভাবে খেয়াল রাখতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটু আগে বলে রাখি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তার মানে ভোল্টেজকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী ইপি। ওকে, ফাইন। এবং প্রবাহ মানে হচ্ছে এখানে বলছে মুখ্য কুণ্ডলীরই, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ হচ্ছে আইপি। ওকে, পিতে হচ্ছে প্রিন্সিপাল। ওকে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি ইএস, এটা হচ্ছে 25 ভোল্টেজ, তার প্রবাহ কত, তার মানে হচ্ছে আই হচ্ছে যে এস ইকুয়াল হোয়াট। আচ্ছা, আমি একটু বলে রাখি যে এগুলো যখন করবা, এই মূল জিনিসটাকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। ইপি ডিভাইডেড বাই হচ্ছে ধরো ইএস, খেয়াল রাখবা এন এর সাথে সম্পর্ক হলে সমানুপাতিক, তার মানে যদি পাক সংখ্যা এরকম থাকে তাহলে এনপি এনএস হতো, আর আই এর সাথে এর সম্পর্কটা এখানে কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তার মানে কি ইপি বাই ইএস ইকুয়াল হচ্ছে আইএস ডিভাইডেড বাই আইপি, আইএস ডিভাইডেড বাই আইপি। তাহলে জাস্ট আমরা এখন ক্যালকুলেশনটা করবো, তাহলে হয়ে যাবে। আমাদের বের করতে কি বলছে, যে গৌণ কুণ্ডলী যেটা রয়েছে এইটার আইএসটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি, এখন দেখো মাঝখানে এটা আমি এভাবে করে দিই, যে এটা আইএস গুণন হচ্ছে ইএস সমান হচ্ছে ইপি গুণন হচ্ছে আইপি। ফাইন। আচ্ছা, ইপির মান কত আছে লক্ষ্য করো, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 5। ওকে, আইপি হচ্ছে প্রবাহ মাত্রা রয়েছে কত 3, আর এই যে এখানকার যে হচ্ছে যে ইএসটা যেটা রয়েছে, ইএস এর মান কত রয়েছে 25। ওকে, ফাইন, 25। তাহলে 5 আর 25 যদি আমি ক্যালকুলেশন করি, দেখছো কি হলো আবার। আচ্ছা, কোথায় যেন টাচ করে। ওকে, তাহলে উপরে যেটা আমরা পাচ্ছি, উপরে 5 আর নিচে 25 যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটা এরকম হবে, উপরে রয়েছে কত 5, নিচে হচ্ছে 25, ঠিক না? তার মানে হচ্ছে 1/5। এটাকে আমরা ক্যালকুলেশন করলে ঠিক আছে তো না, আমরা ঠিকভাবে করছি তো, 3 5 সরি এখানে 15, এই ক্যালকুলেশনটা। আচ্ছা, আমি কি কোনটার পরে কোনটা, ইপিএস ইকুয়াল হচ্ছে আইএস আইপি। ওকে, একটু মানগুলো বসাতো। তাহলে মানগুলো একটু বসা দেখি আমরা। ইপি কত ছিল, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তার মানে হচ্ছে এটা ছিল কত 5। আচ্ছা, ইএস কত ছিল, প্রভাব, সরি দেখছো আমি মাথায় গিয়েছে, আমি বলছে যে গৌণ কুণ্ডলীর, আমি এখানে ইএস এর 5 আছে, ইএস কত, এটা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এটাকে আমি বলছি হচ্ছে ইএস। ওকে, তাহলে এটা কত হচ্ছে 25, তাহলে উপরে হচ্ছে 3, কিরে মাথা কি আমার কাছে নাকি, মুখ্য কুণ্ডলী 5, এই ক্যালকুলেশনটা করো, আর মাথা বোধহয় কমই কাজ করছে। তাহলে একদিকে কত হচ্ছে 5 আর নিচে হচ্ছে কত 25, আর এদিকে থাকতেছে 3, তার মানে হচ্ছে 5 গুণন 3 ডিভাইড বাই 25, এরকমই তো হওয়ার কথা। 15/25 কত হচ্ছে, আচ্ছা 5 দিয়ে 5, সরি 3/5, হ্যাঁ এইভাবে সহজ করে যাই। 3/5 মানে হচ্ছে 30 হলে 0.6 অ্যাম্পিয়ার। ওকে, কোথায় রয়েছে দেখি 6 নাম্বারটা। ওকে, আচ্ছা দেখি তোমাদের কমেন্টসে কিছু দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আচ্ছা তোমরা আমার চেয়ে ভালোভাবে করছো, আমি তো কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, এখন দেখলাম যে ঠিক আছে। ওকে, নাইস। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে খেয়াল রাখবা যে তড়িৎ প্রবাহের সাথে যখন সম্পর্ক থাকে তখন হচ্ছে যে আইপিএস, এত ভাই অ্যাড দেখাচ্ছে আমাদের এটাতে, বিরক্তিকর। আচ্ছা দাঁড়াও একটু, আমি হ্যাঁ, ওকে, নাইস। আচ্ছা, এবার লক্ষ্য করো, একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 0.1 মিটার,
তাহলে এবার লক্ষ্য করে দেখো যে এটা কিভাবে আমরা করব। ব্যাস যেটা বলেছে 0.1 মিটার, পাক সংখ্যা হচ্ছে 25, কুণ্ডলিতে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চললো, ওই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ফ্লাক্স কত। আচ্ছা, তার মানে যে কেউ এখন বুঝবে যাবে, এটা আর কিছু করতে হবে না, বি সমান। কিন্তু এখানে খেয়াল করবা যে জায়গাটায় তোমার ভুল হতে পারে, দেখো এই যে 0.1 মিটার এটা কিন্তু বলছে ব্যাস, তার মানে এটা হচ্ছে 2r এর মান হবে। কিন্তু এই ব্যাস এবং ব্যাসার্ধের যে ব্যাপারটা, এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল করিও, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে বি সমান আমরা জানি যে মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, তাহলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। বাস, একটু দ্রুত আমরা যাই। আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা আমি একটু আগে জিনিসটা ক্লিয়ার করি, সেটি হচ্ছে এইখানকার তাহলে অধ্যায়ের আমি যদি একদম সহজ করে বলি যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব, এখানকার কোন ফর্মুলাগুলো বেশি লাগছে। একটা হচ্ছে যে বৃত্তাকার যদি হয় তাহলে বি সমান মিউ নট এন আই ডিভাইড বাই 2r, আর যদি লম্বা তড়িৎ হয় মানে প্রবাহের ক্ষেত্রে হয় তাহলে বি সমান হচ্ছে হ্যাঁ বি সমান কি হয়ে যায়, বারবার বলছে বিউ নট হচ্ছে আই ডিভাইডেড বাই হচ্ছে 2πa। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই যে এফ সমান হচ্ছে বিআইএল, এটা একটা ফর্মুলা। এরপর হচ্ছে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলীর যে সম্পর্ক সেটা হচ্ছে ইপি ডিভাইডেড বাই হচ্ছে ইএস আই। খেয়াল রাখতে হবে তড়িৎ প্রবাহের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে যাবে, তার মানে এস এর সাথে ওদিকে পি চলে আসবে। বুঝতে পারছো আমি কি বলছি? ইপি ইএস ওদিকে হচ্ছে আইএস আইপি, কিন্তু এন এর সাথে সম্পর্কটা সমানুপাতিক। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু আমি বলে রাখি, এরকম প্রশ্ন আসতে পারে, এটা জাস্ট একটু খেয়াল রাখবা যে আমরা বলি না এই যে এইভাবে খেয়াল রাখবা যে উলম্ব যে উপাংশ ভি সমান আমরা জানি হ্যাঁ বি সাইন ডেল্টা। ওকে, আচ্ছা তার মানে এটা থেকে আমরা বের করতে পারি এরকম করে যে ভি বাই হচ্ছে বি ইকুয়াল হচ্ছে সাইন ডেল্টা, ঠিক না? ওকে, আবার যদি আমরা যে বলি আনুভূমিক উপাংশ যেটা এইচ সমান যেটা রয়েছে সেটা হচ্ছে বি কস ডেল্টা। ওকে ফাইন, এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইচ বাই হচ্ছে বি ইকুয়াল হচ্ছে কস ডেল্টা। ওকে, এখন সাইন এবং কসের যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পেয়ে যাবো বলো? ট্যান পেয়ে যাবো। ট্যান যেটা রয়েছে ট্যান হবে কত, তাহলে এখানে লক্ষ্য করে দেখো ভিবি উপরে রয়েছে ভিবি, আর এখানে যেটা রয়েছে এইচ বি। ওকে, তাহলে ভি বাই বি গুণন হচ্ছে উপরে হচ্ছে বি বাই এইচ, তাহলে বিবি কাটা গেল ভি বাই এইচ হয়ে যাবে। ওকে, তাহলে ট্যান ডেল্টা ইকুয়াল হচ্ছে ভি বাই এইচ। ওকে, ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল করবো, হ্যাঁ যেটা বলেছি। তাহলে এই ফর্মুলাগুলো একটু জাস্ট আমার মনে হয় এগুলো আমি ইয়াতে এমনিতে বলেছি যে ঠিক আছে। আচ্ছা, তড়িৎ এবং ইয়ার কি বলে এটার নাম, তাপগতিবিদ্যার ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো সেগুলো কিন্তু অলরেডি আমি বলছি, কয়েকবার বলছি। ক্লাসটা দেখো আগে সুন্দর করে, হ্যাঁ যে খুব সহজ করে, তারপর আরেকবার বলে দিচ্ছি যাতে করে তোমার মাথায় থাকে। আমি একটু বলে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? খুব সহজ যে ফর্মুলাগুলো এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটি জলাশয়ের আপাত গভীরতা 6 মিটার, যদি পানির প্রতিসংখ্যা 4/3 হয় তবে প্রকৃত গভীরতা কত? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে এই টাইপের যখন আচ্ছা এই টাইপের যখন করবা তখন খেয়াল রাখতে হবে মিউ সমান যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা। প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই হচ্ছে আপাত গভীরতা। ওকে, আপাত গভীরতা। আচ্ছা, এখন আমরা প্রকৃত গভীরতাকে ইচ্ছা করলে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ইউ দিয়া, আর আপাত যে গভীরতা এটাকে আমরা প্রকাশ করতে পারি ভি দিয়ে, ঠিক আছে? এখন তোমাকে বলছি প্রকৃত গভীরতা বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত গভীরতা যেটা রয়েছে এটা সমান হচ্ছে মিউ গুণন হচ্ছে আপাত গভীরতা। মিউ গুণন কি আপাত গভীরতা। ওকে ফাইন, এখন মিউ এর মান তুমি দেখো যে পানির প্রতিসরণ বলছে 4/3, তার মানে এটার মান হচ্ছে 4/3 গুণন আপাত গভীরতা কত রয়েছে 6। ওকে ফাইন, তাহলে 4 6 24কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রকৃত গভীরতা হচ্ছে 8 মিটার। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে, আমার মনে হয় এটা ইনশাল্লাহ বুঝে ফেলেছে। তাহলে মিউ হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই হচ্ছে আপাত গভীরতা। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমরা যাবো দেখো যে অভিসারী এবং অপসারী লেন্সের ফোকাস কি বলে ক্ষমতা যত করে 5 ডায়ামিটার এবং ডায়ামিটার বলছি ডায়াপ্টার ও 3 ডায়াপ্টার, এদের পরস্পরকে যুক্ত করলে তুল্য লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্ব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অভিসারী যখনই তোমার বলবে তার মানে এটা বুঝতে হবে
যেটা হচ্ছে উত্তল লেন্স, হ্যাঁ, উত্তল বা অভিসারী বা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উত্তলের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে পজিটিভ ও লেন্সের ক্ষেত্রে। আর অপসারী যে লেন্স রয়েছে, অপসারী লেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, লেন্সের ক্ষেত্রে অপসারী মানে হচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি, এটা হচ্ছে অবতল, অবতল, এটা হচ্ছে মাইনাস। ওকে, এখন তোমাকে বলছে অভিসারী এবং অপসারী লেন্সের ক্ষমতা, তার মানে একটা হচ্ছে 5D, একটা 3D, তাহলে 5D এটা প্লাস, 3D হচ্ছে মাইনাস। তাহলে এদের যে তুল্য লেন্স, তার মানে পি সমান হয়ে যাবে কত বলতো? P1, এই যে 5 আর 3 ক্যালকুলেশন করলে +5 আর -3, তার মানে হচ্ছে +2। ওকে, এখন বলছে তুল্য লেন্সের ক্ষমতা কত? আচ্ছা, ক্ষমতা তার মানে হচ্ছে একটা 2 ডায়াপ্টার পেয়ে গেছি। এরপরে বলছে যে ফোকাস দূরত্ব কত, তাহলে ফোকাস দূরত্ব আমরা কিভাবে বের করবো? খুব সহজ, P হচ্ছে 1/f, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে f সমান হচ্ছে 1/p, তার মানে 1/2, 1/2 মানে হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার, তাহলে এটা উত্তর হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, যেটা আমি বলছিলাম, দেখো যে একটা নবদূরবীক্ষণ যন্ত্র অভিলক্ষর ফোকাস দূরত্ব 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বলে রাখি যে অভিলক্ষ্য যখন বলছে, তার মানে হচ্ছে এটা f0। আচ্ছা, একটা জিনিস আগে বলে রাখি, লক্ষ্য আর নেত্র, এটা ভালো করে মাথায় রাখবা, যে এই যে লক্ষ্য বলতে অবজেক্ট বুঝবা, ঠিক আছে, তাহলে f0, আর যখনই বলবে তোমাকে হচ্ছে অভিনেত্র, তখন এটা হবে fe। ওকে, তাই বলছে অভিলক্ষের ফোকাস দূরত্ব 4 সেন্টিমিটার। অসীম দূরত্বে ফোকাসিং এর জন্য বিবর্ধন 100 হলে অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি মৌলিক যে ফর্মুলাটা আছে, এটা আমরা প্রত্যেকেই জানি, খুব সহজ একটা ফর্মুলা, সেটা হচ্ছে m সমান হচ্ছে f0 ডিভাইডেড বাই fe, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে যে বিবর্ধন 100 এর জন্য, তাহলে m এর জায়গায় আমরা কি বসাই দিব? 100 ইকুয়াল হচ্ছে f0 হচ্ছে কত? ফোকাস দূরত্ব হচ্ছে 4, f0 হচ্ছে 4। ওকে, ফাইন। অভিনেত্রের, তার মানে হচ্ছে fe বের করতে হবে, fe, বা fe সমান আমরা বলতে পারি 4/100, তার মানে হচ্ছে 1/25 সেন্টিমিটার। 1/25 মানে হচ্ছে 0.04 হতে পারে। ওকে, ফাইন, এটা, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন দেখো বায়ুতে একটি কাচ লেন্সের ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার হলে পানিতে এর ফোকাস দূরত্ব কত? আচ্ছা, আমি তো একটা সহজ বুদ্ধি শিখাই দিই, তুমি খেয়াল রাখবা যে এই যে কাচ লেন্সের ফোকাস দূরত্ব যেটা আছে না, বায়ুতে যেটা হবে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণ 3:2, পানির প্রতিসরণ 4/3। আমি একটা জিনিস তোমাকে বলে রাখি, বায়ুতে সাধারণত কাচের যে ফোকাস দূরত্বটা হয়, পানিতে এর 4 গুণ হয়। এটা জিনিস একটু ভালো করে মুখস্থ রাখবা। তার মানে বায়ুতে যত হবে ফোকাস দূরত্বটা, পানিতে তার 4 গুণ হবে, আর কিছু না, অঙ্ক করার কোনো দরকার নেই। তাহলে 440 কত? 160 সেন্টিমিটার, বাস। এটা কিন্তু আবার মেডিকেলে যে কোনো সময় দিয়ে দিতে পারে, যেহেতু এটা শর্ট ওয়েতে করা যায়। আচ্ছা, এখন বলছে 8টা, আরেকবার বলবো। হ্যাঁ, 8টা তো খুবই সহজ। 8টা হচ্ছে, এটা খুবই সহজ জিনিস, যে বিবর্তন যখন আমরা বের করি, m সমান হচ্ছে f0 ডিভাইডেড বাই fe। f0 যেটা, হ্যাঁ, এটাকে আমরা সহজ করে বলি অবজেক্টের সাথে, তার মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর fe হচ্ছে আই, নেত্র, তার মানে এটা হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব। ওকে, এই দুইটা ভালো করে খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, এরপরে চলে যায়, দুটি উত্তল লেন্সের ক্ষমতা যতক্ষণ 5 ডায়াপ্টার 20 ডায়াপ্টার হলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকে জানি 5 আর 20 যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? এটা হচ্ছে যে উত্তল লেন্সের ক্ষমতা, তার মানে একটা হচ্ছে P1 বললাম 5, P2 হচ্ছে 20, তাহলে তুল্য লেন্সের ক্ষেত্রে P সমান P1 প্লাস P2, তার মানে হচ্ছে 25 না? তাহলে বলছে ফোকাস দূরত্ব P সমান হচ্ছে 1/f, তারপর f সমান হচ্ছে 1/p, তার মানে 1/25, তাহলে 1/25 যে রয়েছে, লক্ষ্য করে দেখো, এটা সবসময় খেয়াল রাখতে হবে। একটা সহজ বুদ্ধি শিখে দিই, যে কোনো ক্ষেত্রে ফোকাস দূরত্ব যখন বের করবা, সেটা কিন্তু হচ্ছে মিটারে কনভার্ট করে করতে হবে। এটা প্রত্যেকেই জানো। এটা কি করবো বলো? মিটারে তুমি কনভার্ট করে। হ্যাঁ, এখন যদি এখানে উত্তর তুমি দেখো, যে লক্ষ্য করে দেখো যে উত্তর তোমার যেভাবে থাকবে সেই অনুযায়ী তুমি আনসার করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করতে পারি দেখো, যে উপরে হচ্ছে 100কে আমি 25 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে, বুঝতেছ আমার কথা? সেন্টিমিটার, বুঝতে পারছো ইনশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা,
6.65 মিটার গভীর একটি পুকুর পানিতে ভর্তি। কি পুকুর পানিতে ভর্তি? ওকে, পানির প্রতিসারাঙ্ক 1.33 হলে পুকুরের তলদেশ হতে কত উপরে দেখা যাবে? আচ্ছা, এখানে একটু বলে রাখি, আচ্ছা দেখো এখানে বলছে 6.65 মিটার গভীর একটা পুকুর, তার মানে এটা হচ্ছে প্রকৃত গভীরতা। হ্যাঁ, প্রকৃত গভীরতা কত? 6.65। পানির প্রতিসারাঙ্ক এত, তার মানে আমরা জানি মিউ ইকুয়াল হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। আপাত মানে যেটা তোমার মনে হচ্ছে কিন্তু আসলে সেটা না। ওকে, তাহলে বলছে পুকুরের তলদেশ হতে কত উপরে দেখা যাবে, এই তো। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা সহজ বুদ্ধি শিখাই দিই, যেটা তোমার জন্য খুব ইজি ওয়েতে ইনশাল্লাহ কারেক্ট করতে পারবে। একটা বুদ্ধি শিখাই দিই, তাহলে মাথায় রাখতে পারবা। তুমি খেয়াল করবা, এখানে দেখা যাচ্ছে বলছে কত উপরে দেখা যাবে, এই তো। তার মানে তোমাকে এখানে আপাত যে গভীরতাটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি বলি প্রকৃত গভীরতা হচ্ছে কত? 6.65, আর আপাত গভীরতাটা এখানে গেলে মিউ এর মানটা এখানে চলে আসবে 1.33 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 একে 5, 3 5 হ্যাঁ 15, তার মানে হচ্ছে 5 মিটার উত্তর হবে। ঠিক আছে, তার মানে উত্তর হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে এটা ভালো করে খেয়াল রাখবো 11 নম্বরটা। ওকে, আচ্ছা একটু বুক ভরে শ্বাস না তো। আমি একটা জিনিস নিজে লক্ষ্য করলাম, আমি বুঝতে পারি। যেমন দেখো, আমি যখন হচ্ছে যে এই যে তোমাদের লাইভে যখন রাতে পড়াতে আসি, তখন তার আগে যদি হচ্ছে যে আমি নিজে বুঝতে পারি এটা কি কারণে, পড়ার যে ফ্লো থাকে, এই ফ্লোগুলো আসলে আমাদের হচ্ছে যে তার সামনে পিছনের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। যেমন হচ্ছে যদি আমি নিজে দেখি যে ধরো যে বুক ভরে শ্বাস নিয়ে পানি টানি খেয়ে যদি আমরা পড়ানো শুরু করে দিই, তাহলে যতটা সুন্দর করে আমরা পড়তে পারি, আর এমনিতে যখন আসি তখন দেখা যাচ্ছে যে ওই ফ্লোটা থাকে না। এটা আমি নিজে আজকে যখন আমি হচ্ছে যে পানি টানি খাওয়ারই টাইম পাইনি, তাড়াহুড়া করে ঢুকে গেলাম। ওকে, এই পিডিএফটা কই পাবো? আচ্ছা, এই পিডিএফটা ক্লাসের মধ্যেই তো শিখে ফেলতেছে ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক √2। আচ্ছা, এখানে আমি তোমাকে বলি একটা জিনিস খেয়াল রাখবা, √2, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এই তিনটা হচ্ছে ত্রয়ী। তার মানে এরা তিনজনের মধ্যে যে কোনো দুইজন থাকলে তৃতীয়টা উত্তর হবে। খালি না, খুবই সহজ তো, অঙ্কগুলো বুঝতেছো না? দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রিজমের প্রতিসারাঙ্ক, সমবাহু মানে তার প্রত্যেকটা 60 ডিগ্রি, 3 সাইডে হচ্ছে যে 180 না। ওকে, প্রতিসারাঙ্ক √2, তাহলে ন্যূনতম বিচ্যুতি কত? এটা খেয়াল রাখবো। এগুলো অঙ্ক যে মিউ সমান sin a প্লাস ডেল m বাই 2 sin a বাই 2 এরকম করে করার কোনো দরকার নেই। তাহলে বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তা নাহলে কিন্তু একদম ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে √2 আছে, 60 ডিগ্রি আছে, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। কোনোটা যদি √2 থাকে, 30 ডিগ্রি থাকে, তাহলে উত্তর 60 ডিগ্রি। যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি থাকে, তাহলে √2 হবে, অথবা এটার মান বলে রাখছি 1.41ও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবো। ব্যাস, শোনো আগে আমি কি বলছি বোঝার চেষ্টা করো। √2 আছে, আর এই যেখানে সমবাহু ত্রিভুজ মানে এটা 60 ডিগ্রি করে আছে, তাহলে উত্তর হবে 30 ডিগ্রি। আর কোনো প্রশ্ন যদি √2 এর সাথে 30 ডিগ্রি মান প্রশ্নে দেওয়া থাকে, তাহলে উত্তর হবে 60 ডিগ্রি। বাস, একদম সহজ কথা। হ্যাঁ, আলাদার সাথে যেটা বললাম এটা ঠিক আছে। আমি যেটা বললাম √2, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, একটি পুকুরের গভীরতা 8 মিটার, উপর হতে তাকালে পুকুরের তলদেশ 2 মিটার উপরে মনে হলে ওই পানির প্রতিসারাঙ্ক হবে। আচ্ছা, এখানে আমি তোমার একটা জিনিস খেয়াল করাই দিই, এটা একটা বেসিক জিনিস খেয়াল রাখবা, তাহলে আর কখনোই ডিস্টার্ব হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাকে আমি তোমাকে বলে রাখি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে পানির প্রতিসারাঙ্ক বলতে মিউ তোমাকে বের করতে বলছে। মিউ সমান হচ্ছে কি? ইউ ভাগ ভি। ঠিক আছে, এখন বলছে ইউ হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা 8। এখন বলছে উপর হতে তাকালে পুকুরের তলদেশ 2 মিটার উপরে মনে হয়। তার মানেটা কি? 2 মিটার উপরে মনে হয়েছে, তার মানে 8 থেকে 2 যদি আমি বিয়োগ করে দিই, যে কেউ বলবে যে তখন দেখাচ্ছিল হচ্ছে আপাত গভীরতা 6 মিটার, তাইলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 4, আর এটা হচ্ছে 3, 4কে 3 দিয়ে ভাগ করলে এটা তো উত্তরে এগুলো অপশন রয়েছে 4/3 হবে। আচ্ছা, আমি আবার বলছি 14 নম্বরটা, আমি আবার বলছি, এটা পানির প্রতিসারাঙ্ক কিন্তু এটা ফিক্সড মান 1.33। এটা খেয়াল রাখবে যে 4/3কেই কিন্তু 1.33 আমরা বলতে পারি, বা 4/3 দিয়েও তুমি মাথায় রাখতে পারো। ওকে, জিকে কিভাবে দ্রুত রিভিশন দিবা? জিকের ক্ষেত্রে আমরা তো বলেছি আমাদের বইয়ের A to Z ভালো করে পড়ে ফেলো ইনশাল্লাহ, আর তার সাথে হচ্ছে যে ছোট ছোট ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো পড়ো। আদা খাইলে কাজ সারবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা কাজ করে। থ্যাংক ইউ।
আচ্ছা, পানি ও কাচের প্রতিসংখ্য 4/3 3/2 হলে পানির সাপেক্ষে কাচের প্রতিসংখ্য কত? আচ্ছা, এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। হ্যাঁ, শোনো আগে মন দিয়ে, যেটাই বলি এটা একটু মন দিয়ে, খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমি তোমাকে এরকম বলছি যে পানি ও কাচের প্রতিসরাঙ্ক, জিনিসটাকে বুঝতে হবে যে এটার প্রতিসরাঙ্ককে আমরা প্রকাশ করি মিউ দিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে খেয়াল রাখবা যে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক, তার মানে পানির প্রতিসরাঙ্ক, এই যে খেয়াল রাখবা মিউ হচ্ছে ডাব্লু, কিন্তু ডাব্লু হচ্ছে কি পানির প্রতিসরাঙ্ক। কাচ যখন আমি বলবো তখন হচ্ছে মিউ, কাচ হচ্ছে গ্লাস জি, তাহলে মিউ ডাব্লুর কত 4/3, মিউ জি কত 3/2। পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, তার মানেটা কি? পানির সাপেক্ষে কাচের মানে হচ্ছে পানি থেকে কোথায় যাচ্ছে? কাছে যাচ্ছে, মিউ জি। আচ্ছা, এইটার সমান ফর্মুলা হচ্ছে মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। তাহলে মিউ জি এর মান কত? বুঝতেছো আমার কথা? খুব সহজ, যেই মাধ্যম থেকে যেই মাধ্যমে যাবে মাঝখানে প্রতিসরাঙ্ক থাকবে। তাহলে তোমাকে বলছে পানি হচ্ছে ওয়াটার, এ ডাব্লু, এই মিউ জি হচ্ছে কাচ, তাহলে এই ডাব্লু মিউ জি ইকুয়াল হচ্ছে মিউ জি ডিভাইড বাই মিউ ডাব্লু। তাহলে মিউ জি এর মান কত? মিউ জি হচ্ছে 3/2, তাহলে উপরে মিউ জি হচ্ছে কত? 3/2। ওকে ফাইন। আর মিউ ডাব্লু হচ্ছে 4/3। ওকে, আমরা একটু ক্যালকুলেশন করি, 3/2 গুণন এইটা উপরে চলে গেলে 3, নিচে হচ্ছে 4, তাহলে 3 3 9, নিচে হচ্ছে 8। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মেডিকেলে আসার মতো অঙ্কটা। ম্যাথ দুটো আরেকবার একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, কোনটার কথা বলছো বুঝতে পারিনি, আবার বলিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে 9/8। কোনটার কথা বলছো আমি বুঝতে পারিনি, বলিও আবার কমেন্টস করে, তাহলে বলবো। এখন 0.5 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল লেন্সের ক্ষমতা কত? ওকে, আচ্ছা, এখানে দেখো তোমার 0.5 মিটার ফোকাস দূরত্ব, ঠিক না? তার মানে এটা এফ সমান হচ্ছে 0.5 মিটার। অবতল লেন্সের ক্ষমতা, অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে পি, এবং খেয়াল রাখতে হবে অবতল লেন্স যেটা সেটা কিন্তু নেগেটিভ। হ্যাঁ, তার মানে পি সমান হচ্ছে 1/f, 1 ডিভাইডেড বাই এফ হচ্ছে কত? 0.5, তার মানে 0.5 মানে হচ্ছে 2। এখন অবতল লেন্স যেটা বলছে এটা হচ্ছে -2 ডায়াপ্টার, ঠিক আছে? খুব বেসিক জিনিস, খুব বেসিক জিনিস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই যে অনেকে উত্তর কে জানি করলো +2 ডায়াপ্টার, নো, এটা হচ্ছে -2 ডায়াপ্টার। তাহলে অঙ্ক বুঝতে পারছো কিরকম থাকবে? খুবই সহজ জিনিস, জাস্ট হচ্ছে ঠান্ডা মাথায় একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা যে ইনশাল্লাহ পারছো। উপরের দুইটা 10 আর 12 মেবি। আচ্ছা ঠিক আছে, 10 আর 12 আমি দেখাচ্ছি এখনই। 10 আর 12 কি কি ছিল? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে 12 হচ্ছে অভিসারী এবং অপসারী লেন্সের ক্ষমতা। তার মানে অভিসারী লেন্স মানে তো বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সকে কি বলে? অভিসারী। আর অপসারী হচ্ছে অবতল লেন্স। এবং প্রত্যেকে তোমরা জানো উত্তল লেন্স যেটা সেটা হচ্ছে পজিটিভ, অবতল লেন্স যেটা এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে বলছো অভিসারী এবং অপসারী লেন্সের ক্ষমতা 5 ডায়াপ্টার 3 ডায়াপ্টার। তাইলে একটা হচ্ছে +5, একটা হচ্ছে -3। তাইলে এদের তুল্য হইলে কত হবে? পি সমান হয়ে যাচ্ছে +5 -3 ইকুয়াল হচ্ছে কত? +2। ওকে, এখন তুল্য লেন্সের ক্ষমতা, তাহলে পি সমান 2 ডায়াপ্টার, আর ফোকাস দূরত্ব যখন বের করতে বলছে তার মানে পি সমান হচ্ছে 1/f, এফটা এখানে নিলাম 1/p, 1 হচ্ছে 2, ক্যালকুলেশন করলে সম্ভবত 0.50 মিটার হচ্ছে। ওকে, তাহলে এটা ওকে। 11টা বললাম, সবার গুলো দেখার, আমারটা দেখেন। আচ্ছা 11, আচ্ছা 11টায় কি ছিল? আচ্ছা 6.65 মিটার গভীর একটি পুকুরে পানিতে ভর্তি, পানির প্রতিসরাঙ্ক এত হলে পুকুরের তলদেশ হতে কত উপরে দেখা যাবে? মানেটা কি? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ, তাহলে আমরা জানি মিউ সমান হচ্ছে প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা। এগুলো কিচ্ছু করার মতো না, এগুলো আসলে এমনিতেই তোমাদের পারা উচিত, ঠিক আছে? তোমরা জাস্ট বলছো দেখে আমি জানলাম না যে কি কারণে তোমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে। কত তলদেশ হতে উপরে দেখা যাবে, তার মানে এর আপাত গভীরতাটা সে বের করতে বলছে। তাহলে আপাত গভীরতা যদি এদিকে চলে যায়, তাহলে আপাত গভীরতা এগুলো হচ্ছে প্রকৃত গভীরতা কত? প্রকৃত গভীরতা হচ্ছে 6.65, আর মিউ এর মান হচ্ছে 1.33। তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 5 মিটার হয়ে যাচ্ছে। কি হবে বলো? 5 মিটার। ওকে, আচ্ছা আচ্ছা, আর কি 10 নাম্বার বলছিলাম? দুটি উত্তল লেন্সের ক্ষমতা, এটা তো বলে দিয়েছি আমরা। ওকে, এরপরে যেটা, আর এইখানে 13 নাম্বারটা বলে দিয়েছি। 3টা জিনিস একসাথে থাকবে, 3টা। ওই যে আলাদা বলছে যে কাচ সাপেক্ষে পানি, 8/9 পানি সাপেক্ষে কাচ। হ্যাঁ, আচ্ছা 13 নাম্বারটা আবার বলছি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিসরাঙ্ক, প্রিজমের প্রতিসরাঙ্ক। সমবাহু মানে হচ্ছে এর প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি, এর প্রতিসরাঙ্ক হচ্ছে বলছে একটা √2। আমি বলছি 60 ডিগ্রি, √2 এবং 30 ডিগ্রি, এই 3টা একসাথে থাকবে। তার মানে যে কোনো 2টা যদি প্রশ্নে থাকে তৃতীয়টা উত্তর হবে। এটা একদম বেসিক সত্যি কথা, এটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এখানে বলছে সমবাহু মানে কি? এটা হচ্ছে 60 ডিগ্রি আছে, √2 আছে, তাহলে ন্যূনতম বিচ্যুতি কি? 30 ডিগ্রি হবে। বাস,
যদি প্রশ্নটা এরকম করে থাকতো 30 ডিগ্রি আছে √2 আছে, তাহলে 60 ডিগ্রি হতো। যদি থাকতো 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে হচ্ছে প্রতিসরাঙ্ক হইতো √2। ঠিক আছে, এই তিনটা একসাথে মাথায় রাখবা। আচ্ছা, এগুলো তোমাদের ওই শর্ট সিলেবাসের বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখো আমার মনে হয় না কোথাও সমস্যা হওয়ার কথা, যদি বুঝতে না পারো আমি আবার প্রথম থেকে একবার করাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা এটাও করছি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপরে তুমি দেখো যে 4D পাওয়ারের একটি উত্তল লেন্সের সাথে একটি 3D পাওয়ারের অবতল লেন্স, তাহলে +4 -3। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 ভাগ হচ্ছে 1, তার মানে কত হবে 100 সেন্টিমিটার। এই যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। বুঝতে পারছো 17 নাম্বার? প্রথম থেকে আবার রিভাইজ দিয়ে দেন। হ্যাঁ, প্রথম থেকে আবার ইনশাল্লাহ রিভাইজ দিয়ে দেবো, তার আগে একটু আগে আগায়নি। আচ্ছা, দুইটি লেন্সকে সংযুক্ত করার পর তুল্য ক্ষমতা এত হলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? তার মানে P = 1/f। বুঝতেছো, এগুলো অঙ্ক আসলে কিচ্ছু না, তোমরা কি কারণে আমি জানি না, ভয়টা কোন কারণে, যেগুলো ভয়ের অধ্যায় সব আমি করাই দিয়েছি আগেই। তাহলে f = হচ্ছে 1/p, তাহলে 1/2 ইকুয়াল কত হচ্ছে? 1/2 ইকুয়াল হচ্ছে 0.5 মিটার। 0.5 মিটার। ওকে ওকে, আচ্ছা এরপর আমরা যাই একটু। আচ্ছা দেখো, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4, বিন্দু দ্বয়ের মধ্যে দশা পার্থক্য। তাই এটা তোমরা প্রত্যেকেই জানো, দশা পার্থক্য ইকুয়াল 2π/λ গুণন পথ পার্থক্য। তার মানে হচ্ছে দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ গুণন হচ্ছে পথ পার্থক্য। আচ্ছা, তাহলে 2π ডিভাইডেড বাই হচ্ছে λ গুণন পথ পার্থক্য কত হচ্ছে λ/4। তাহলে λ/4, হ্যাঁ λ কাটলাম, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে π/2 হচ্ছে উত্তর। তাহলে π/2 এটা উত্তর হবে। ঠিক আছে, π/2। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, এর কম্পাঙ্ক কত? আচ্ছা খুব শোনো, আগে একটা জিনিস যেটা হয়েছে, তোমরা মনে করো যে ওই শর্ট সিলেবাসের বাইরের পড়াগুলো বোধহয় কঠিন, প্রশ্ন তো কঠিন থাকেই না। যাদের সামারি ক্লাস বাকি আছে কিছু, তারা কি এগুলো করবে এর মুহূর্তে? শোনো, আমার সামারি ক্লাস যদি কারো বাকি থাকে তাহলে এটা খুবই দুঃখজনক, ছাড়া বলার কিছু নেই। সবচাইতে ছোট মানে প্রয়োজনীয় জিনিস দিয়ে যেইটুকুম করে পড়া উচিত সেই অনুযায়ী সামারি ক্লাস দেওয়া, এটা আমার মনে হয় অবশ্যই নিজের দায়িত্বে খুব দ্রুততার সাথে করে ফেলা উচিত। কারণ ওইটা মূল জিনিসটা, এখন ওইটা জিনিসটা তোমার অবশ্যই নোট করে রাখা উচিত। অনুশীলনীগুলো তো দৈনিক আমরা বলেছি 1000 থেকে 1500 করে এমসিকিউ। আচ্ছা, আজকে তোমরা কত হাজার করে এমসিকিউ, মানে কতগুলো করে এমসিকিউ পড়ছো একটু কমেন্টস করো দেখি। এমসিকিউ কতগুলো পড়ছো, এটা এক। আর 2 নম্বরে হচ্ছে যে ওই গতকালকে তো সাজেশন রাতে আমরা দিয়েছি, সেই সাজেশন অনুযায়ী কয়টা অধ্যায় পড়েছো, অধ্যায়ের কয়টা পড়ছো টোটাল, আর হচ্ছে যে মোহাম্মদ রাফি, হ্যাঁ কয়টা এমসিকিউ পড়ছো এবং কয়টা অধ্যায় পড়ছো একটু কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে পড়ার। আচ্ছা 500 এমসিকিউ, আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আরও বেশি আমার মনে হয় যে পড়া উচিত। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটা বেশি পড়া উচিত আর কি আমার মতে। ঠিক আছে, তোমরা একটু কমেন্টস করো, আমি তাহলে বুঝতে পারবো যে। আচ্ছা এরপরে দেখি আমরা, দেখো এখানে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা 6000 অ্যাংস্ট্রম, মানে 6000 গুণন হচ্ছে 10⁻10 মিটার। এর কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক মানে আমরা প্রত্যেকেই জানি যে নিউ সমান হোয়াট। তা আমরা জানি সি সমান হচ্ছে নিউ ল্যামডা, ঠিক না? ওকে, এই নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে নিউ সমান হচ্ছে c/λ। সি হচ্ছে আলোর বেগ, আলো হচ্ছে 3 × 10⁸, নিচে আছে 6000 গুণন 10⁻10। শুধু এই টাইপের অঙ্ক থাকলেও কিন্তু শেষের দিকে করো, প্রথমে আবার মাথা গরম করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে এখানে 10⁻10টা উপরে গেলে কি দাঁড়াবে? উপরে দাঁড়াবে 3 × 10⁸ ডিভাইড বাই 6000। আচ্ছা 3 দিয়ে যদি আমি 6কে ভাগ করি কত হবে? 2 হবে। তার মানে হচ্ছে উপরে থাকতেছে 10⁻, এই 3টা শূন্য দিক কাটলাম 15 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। আচ্ছা এখন দেখি, এখন উত্তরের অপশনগুলো তোমাকে মিলাইতে হবে। 10⁻15, বুঝতেছো আমার কথা? মনে হয় বুঝো নাই। তাহলে 5 গুণন 10⁻, হ্যাঁ তাহলে দেখি আমরা উত্তরের অপশনগুলো। বুঝো নাই কি করছি? এখানে উত্তরের অপশনগুলো মিলাও। এখানে হচ্ছে 10⁻15 ডিভাইডেড বাই হচ্ছে 2, মিলাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দেখতেছি উত্তরগুলো মিলাই করিও। ওকে 15+ পড়ছো, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা এবার দেখো যে শূন্য স্থানে আলোর বেগ এত,
1.50 প্রতিসংখ্যার একটি তরলে আলোর বেগ কত? আচ্ছা, একটা সহজ বুদ্ধি শিখাই দিই, একদম খুব সহজ বুদ্ধি, যে আলোর যে প্রকৃত বেগ আছে সেটাকে হচ্ছে এই প্রতিসরাঙ্ক মিউ এর মান দিয়ে ভাগ করবা, তাহলে আলোর বেগ পেয়ে যাবা। ঠিক আছে, ওই মাধ্যমে আলোর বেগটা একদম সহজভাবে পেয়ে যাবে, একদম সহজ কথা। তার মানে কি 3 ক্রস হচ্ছে 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে 1.5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে সেটাই হয়ে যাবে। এটা 0.5 উঠাই দিলে কত করে হচ্ছে 10, 3 দিয়ে 15কে কাটলে কত 5, 5 দিয়ে 10 কাটলে 2, 2 ক্রস 10⁸। ওকে ফাইন, দেখবো যে মিলে যাবে আর কি ইনশাল্লাহ, যে মানগুলো থাকবে। 1500 প্লাস এমসিকিউ আর 15টা হতে, হ্যাঁ ভালো পড়ছে আলিশারে, তো ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে যাই দেখি। আচ্ছা, বেটার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এর কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে ওই যে ই সমান এইচ নিউ যেটা রয়েছে এই ফর্মুলাটা দিয়ে সি সমান নিউ লমডা এটা দিয়ে করলে ইনশাল্লাহ 100% হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর আমরা একটু করে দিই, অনেকের এই পরীক্ষার হলে মাথায় আসে না। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, ঠিক আছে, এর কম্পাঙ্ক তার মানে নিউ ইকুয়াল হোয়াট, আমরা জানি সি সমান হচ্ছে নিউ ল্যামডা, তাহলে বলছে কম্পাঙ্ক মানে হচ্ছে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। ওকে, তাহলে সি এর মান কত? 3 ক্রস 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 150, 3 দিয়ে 150 কাটলে কত হয় 50, তাহলে এখানে উপরে হচ্ছে 10⁸ আর নিচে হচ্ছে 50। ওকে, দেখো এখন এই উত্তর এই অপশন মিলাইতে হবে। আচ্ছা, এবার দেখো কিভাবে মিলাবা। এখানে 10⁸ তো তার মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে 10⁷ গুণন হচ্ছে 10, নিচে আছে 50, 10 দিয়ে 50 কাটলে 5। আচ্ছা, 10⁷ মানে এটাকে আবার বলতে পারি 10 গুণন হচ্ছে 10⁶ ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 ক্রস 10⁶, 2 ক্রস 10⁶, 10⁶ কে মেগাহার্টস বলে, তার মানে 2 মেগাহার্টস। বুঝতেছো কিছু? 7টা চ্যাপ্টার, তাহলে পড়তে থাকো একটু, যারা যারা কম পড়ছো এটা, হ্যাঁ 16টা অধ্যায় পড়ছো। আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন ওই অনুযায়ী পড়তে থাকো, ঠিক আছে। তবে সবসময় মাথায় রাখতে হবে যে তোমার আজকে হচ্ছে কত, 3 তারিখ, 4, 5, 6, ঠিক আছে, 7 তারিখ 8 তারিখ ফুল রিভিশন। ওকে, মানে এখন যেগুলো রিভিশন দিচ্ছ তার সাথে যে যে জায়গাগুলো ডিস্টার্ব মনে হতে পারে সেই জিনিসগুলো আবার দেখবা। আচ্ছা, 1 কেজি ভরকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? আচ্ছা, এইখানে 1 কেজি তারপরে 1 গ্রাম এগুলো কিন্তু উত্তর একদম অলওয়েজ মুখস্থ রাখবা। যদি ওই সময় ক্যালকুলেশন করে বের করতে চাও তাহলে দেখবা যে মাথায় আনতেই পারবে না। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? হ্যাঁ, এটা একদমই আনতে পারবে না। তাহলে এটার আমি মানটা তোমাকে একদম মুখস্থ রাখার জন্য বলে দিচ্ছি যে এটার মানটা, এমনিতে তোমরা জানো যে এটা কিভাবে করবা। ই সমান এমসি স্কোয়ার, ঠিক আছে, ই সমান এমসি স্কোয়ার। তাহলে এম সমান হচ্ছে কত? 1 কেজি, সি মানে হচ্ছে 3 ক্রস 10⁸, এটাকে স্কোয়ার করো, ঠিক আছে। তাহলে করলে যে মানটা আসবে এই মানটা আমি যেটা বলছি সেটা হচ্ছে একদম মুখস্থ। রোবট আচ্ছা, তাহলে কোনটা 15 সালে বুঝতে পারিনি। হ্যাঁ, প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে পড়বো ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত জুল হবে আমরা জানি যে 3 থেকে 9 ক্রস 10⁻, কত 16 জুল। বুঝতেছ আমার কথা? 9 ক্রস 10⁻16 জুল। এখন এইটাকে আবার যদি তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাও তাহলে কি হবে? ইলেকট্রনের মান দিয়ে ভাগ করতে হবে, জানো তো এগুলো, এই বেসিকগুলো অবশ্যই জানার কথা, যে ইলেকট্রন হচ্ছে 1.6 ক্রস 10⁻19। ওকে, এই অনুযায়ী করলে তখন এটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। ওকে, তাহলে একটু এই জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ওকে ফাইন। আচ্ছা, কত বেগে চললে একটা স্পেসশিপের দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে? আচ্ছা, এই টাইপের প্রশ্ন যদি থাকে এটার উত্তর কিন্তু মুখস্থ রাখতে হবে, ওই সময় করার কোনো সুযোগ নাই। ইম্পর্টেন্ট দেখে দিয়েছে 2.598 ক্রস 10⁸ মিটার/সেকেন্ড সম্ভবত। তারপর এটা তোমরা দেখিও, আমার যত মাথায় আছে যে 2.598 ক্রস 10⁸ এরকম হওয়ার কথা। ওকে, আচ্ছা এরপরে আমরা যাই দেখি। আচ্ছা, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এর কম্পাঙ্ক, তাহলে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য তার মানে হচ্ছে সি সমান নিউ ল্যামডা দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলোক ফোটন কত শক্তি বহন করে? আচ্ছা, শক্তি যখন বহন করবে তখন হচ্ছে ই সমান, আমরা জানি যে ই সমান কি বলতো, এইচ নিউ, জানো তো এটা প্রত্যেকেই। তারপরে হচ্ছে হ্যাঁ ঘুম ভালো জিনিস, ঘুমে কোনো সমস্যা নেই। ওকে, ঘুমানো কোনো খারাপ জিনিস না। ওকে, তারপর যেটা নিউ রয়েছে, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক আছে।
তাহলে এখন যদি মানগুলো বসাই, এইচ সমান হচ্ছে 6.63 ক্রস 10 ইনভার্স 34, সি হচ্ছে 3 ক্রস 10⁸, ল্যামডা যেটা রয়েছে সেটা কত 3000 অ্যামস্ট্রং, মানে হচ্ছে 3000 গুণন হচ্ছে 10⁻10। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি মুখে মুখে করা যায়, জাস্ট দেখবা, বেশি ক্যালকুলেশন যদি কঠিন থাকে জাস্ট যদি মিলায় দেখতে পারো যে হ্যাঁ মিলিয়ে গেছে দ্রুত, তাহলে ওই অঙ্কগুলো করবা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা, বাস্তা নিয়ে এবার করতে যাই না যে হ্যাঁ আমি অঙ্ক করাই লাগবে, এটা যাতে না হয়। ওকে, আচ্ছা, কোনো পিএন জাংশনে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10 মিলি অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য যখন 1.2 ভোল্ট করা হলো তখন তড়িৎ প্রবাহ পাওয়া গেল 15 মিলি অ্যাম্পিয়ার। গতি ও রোধ কত? আচ্ছা, এটা মূলত এগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের যে অঙ্ক, এটা তুমি দেখলে বুঝতে পারবা। নর্মালি আমরা জানি না ভি সমান আইআর, এখন ইচ্ছা করলে ভি এর জায়গায় আমি কিন্তু ডেল ভি দিতে পারি, আই এর জায়গায় আই দিতে পারি, আর এর জায়গায় দিতে পারি ডেল আর। তারপরে ইচ্ছা করলে আমরা যদি ডেল আরটাকে এদিকে নিয়ে আসি তখন হয়ে যাবে ডেল ভি ডিভাইডেড বাই আই। বুঝতেছো আমার কথা? একদম বেসিক জিনিস। তাহলে আমরা কি বলছি যে আর যেটা রয়েছে, আচ্ছা এখানে তুমি দেখো যে তুমি চাইলে প্রত্যেকটার মধ্যে ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন যেটা সেটা নিয়ে আসতে পারো। তাহলে বলছে যে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার মানে বিভব পার্থক্য যখন 1.2, তাহলে বিভব পার্থক্যের যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে 1.2 থেকে 1 বিয়োগ করতে হবে, তার মানে 1.2 বিয়োগ হচ্ছে 1। ওকে, এরপরে কি বলছে যে তড়িৎ প্রবাহ পাওয়া গেল 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের যে মানটা আছে সেটা আমরা দিয়ে দেই 15 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে নিশ্চয়ই জানো যে মিলিকে অ্যাম্পিয়ারে প্রকাশ করবা, 10⁻³ গুণ করে দিবা। আচ্ছা, তার মানে 15 গুণ হচ্ছে কত 10⁻³ ক্যালকুলেশন করলে যেটা আসবে সেরকম। ওকে, জাস্ট এই জিনিসটা আমি দেখাই দিলাম যাতে করে মানগুলো দেখে ঘাবড়ায় যাইও না। ভি সমান আইআর দিয়ে যে ফর্মুলা সেইটাই ডেল দিয়ে খালি জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমাদের দেখো যে বেসিক এই অঙ্কগুলো আমরা অলরেডি দিয়ে রাখছি তোমাদের, ঠিক আছে? ওগুলো আমার মনে হয় যে ওইখানে দেখলেই পারবা একদম সুন্দরভাবে। আগেরটা বলছে যে কি ভুল হয়েছে, কোনটা আগেরটা ভুল হয়েছে দেখি। পিএন জাংশনে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য, এই যে বিভব পার্থক্য 1 ভোল্টের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার মানে এইটা 10 আর 15 এই দুইটার পার্থক্য হবে, তার মানে এক জায়গায় উপরে হবে। বুঝো না আমি কি বলছি? ভি সমান আই আর আছে না, এই সূত্রটাই জাস্ট তুমি কি করবা, যদি আর তোমাকে নিয়ে আসে এদিকে আর আনলে কি হবে, ভি বাই আই। ভি এর জায়গায় ডেল ভি করো, আই এর জায়গায় ডেল আই করো। আচ্ছা, ডেল ভি মানে হচ্ছে 1 ভোল্ট আর হচ্ছে কত 1.2 ভোল্ট, তাহলে 1.2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 0.2 ভোল্ট। আর প্রবাহ মাত্রা হচ্ছে 15 থেকে 10 গেলে কত হচ্ছে 5 হচ্ছে, 15 থেকে 10 গেলে 5, তাহলে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে গতি রোধ। ওকে ওকে, আচ্ছা। আর এগুলো যেটা আমরা বলছি ওই যে আইবি প্লাস আইসি ইকুয়াল আই আলফা দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো যদি একটু দেখো ইনশাল্লাহ আমার মনে হয় যে 100% কারেক্ট হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্কই থাকবে, বুঝতে পারছো তো? তাহলে যে অধ্যায়গুলো তোমাদের ভয় পাচ্ছ, ভয় পাওয়ার মতো কোনো অধ্যায় নেই। আচ্ছা, তার সাথে আমি একটা জিনিস একটু জাস্ট দেখাই দিয়ে যাই তোমাদেরকে, একটা জিনিস একটু, এই টাইপের অঙ্কগুলোই সেকেন্ড পেপারে, তার সাথে আগের যে ক্লাসে আমি যেগুলো বলেছি। আচ্ছা, কোচিংয়ে কেউ নাম্বার বেশি পাক আর কেউ কম পাক, এখন ওইটা নিয়ে চিন্তা করবা না। কেউ বেশি পাইলে ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কম পাইলে যে ভয় পাওয়ার মতো এরকম না। যেই জায়গায় প্রশ্নের উত্তরগুলো ভুল হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে দ্রুততার সাথে, যে হ্যাঁ যে হচ্ছে যে দ্রুততার সাথে যাতে হচ্ছে যে আমরা ওটাকে কি বলি যে সমাধান করে ফেলি, যে হ্যাঁ এই প্রশ্নগুলো এইরকম করে উত্তর যাতে ঠিক করে ফেলি, তাহলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই দিই তোমাদের। এই যে এই জিনিসটা অনেকেরই মাথায়, এই চৌম্বক তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চৌম্বকত্ব আছে না, এখানে খেয়াল রাখবা টেসলা যে জিনিসটা আছে, টেসলা মানে কিন্তু হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক না? ওকে, এইটাকে আবার আমরা বলতে পারি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। আবার নিউটন পার মিটারকে যদি আমি একসাথে রাখি, নিউটন পার মিটারকে, এই পার অ্যাম্পিয়ারকে আমি কি করতে পারি জানো? অ্যাম্পিয়ার মানে কি জানো তো? তোমরা নিশ্চয়ই জানো কিউ সমান হচ্ছে আইটি, যাকে বলবে হ্যাঁ ভাই এটা তো জানি আমরা। তার মানে আই সমান আমরা কি বলতে পারি কিউ ভাগ টি, কিউ এর একক কি কুলম্ব, টি এর একক কি সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি কুলম্ব ভাগ সেকেন্ড। এখন যদি পার অ্যাম্পিয়ার হয় তাহলে কি হয়ে যাবে, পার কুলম্ব গুণন হচ্ছে সেকেন্ড। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে টেসলা বলতে যা বোঝায় ওয়েবার পার মিটার স্কয়ারও সেম জিনিস, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটারও সেম জিনিস, আবার নিউটন পার মিটার পার কুলম্ব গুণন সেকেন্ড এটা কিন্তু সেম জিনিস। এই জিনিসটা হ্যাঁ একদম হচ্ছে যে
একদম ইজি জিনিস, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, আমি যেটা বলছি বুঝতে পারছো তো? তাহলে টেসলা যা, ওয়েবার পার মিটার স্কয়ারও তা, এটা মানে নিউটন পার এম্পিয়ার পার মিটার, আবার নিউটন পার মিটারকে একসাথে রেখে পার এম্পিয়ারটা মানে শুধু এম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব ভাগ সেকেন্ড, তাহলে পার এম্পিয়ার হলে কুলম্বরটা নিচে ইনভার্স হয়ে যাবে আর সেকেন্ডটা নিচে যেটা সেটা গুণ হয়ে যাবে, তাহলে নিউটন পার মিটার পার কুলম্ব সেকেন্ড। এইটা যা নিউটন পার এম্পিয়ার পার মিটারও তা, ওয়েবার পার মিটার স্কয়ারও তা, টেসলাও তা। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু আমরা এটা ভুল করে ফেলি। ওকে, এটা যাতে খুব ভালো করে মাথায় থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যেটা একটু জাস্ট খেয়াল রাখবা। সাদা আছে না, সাদাকে এই যে সাদা মানে সাইন, খেয়াল রাখবা। কি বলবো? সাদা মানে হচ্ছে সাইন, তার মানে হচ্ছে সাদাকে ভাই বলি, তাইলে সাইন ডেল্টা ইকুয়াল হচ্ছে ভি বাই আই। তাহলে সাইন ডেল্টা ইকুয়াল হচ্ছে কি বলো? ভি বাই আই, ঠিক আছে? আর কালোকে কি বলি? সাদাকে ভাই বলি, কালোকে হাই বলি। খেয়াল আছে? এটা আমি গ্রুপের নিশ্চয়ই তোমাদের বলে দিয়েছিলাম। ওকে, তাহলে কস ডেল্টা যেটা রয়েছে, কালোকে কি বলবো? হাই, না এইচ আই হবে। ওকে, তাহলে এই দুইটা জিনিস আবার ভালো করে একটু খেয়াল রাখিও, এই সূত্রগুলো। আচ্ছা, এখন শুরু আমি একটা জিনিস বলি আগে। এখন হচ্ছে যে ওই স্যার কলমের কথা বলছিলে, অ্যামাজনের শিপিং সহ। ও আচ্ছা, ওইটা তো বিদেশি যে কলম, বুঝতে পারছি। ওই যে যেটা বলছিলাম 9,000 টাকা, হ্যাঁ ওইটা বিদেশি। 1 পয়েন্ট, ওটা হচ্ছে যে 6 মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ বুঝতে পারছি। ওটা বাংলাদেশের, আর আমার ঠিক এক্স্যাক্টলি অন্য আর ভালো কলম ওইভাবে আছে কিনা দ্রুত ইয়া করার জন্য, ওইটা আমার মাথায় নাই। হ্যাঁ, দেখতে হবে তোমাদের যে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখার জন্য বলি, সেটা হচ্ছে যে এই চৌম্বক দৈর্ঘ্য যে রয়েছে, চৌম্বক দৈর্ঘ্য ডিভাইডেড বাই জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে? কি বলো? জ্যামিতিক দৈর্ঘ্য এগুলো হচ্ছে 0.85। এটা একটু খেয়াল রাখো, চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য এগুলো হচ্ছে 0.85। চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য এগুলো হচ্ছে 0.85। আচ্ছা, এখন শোনো আগে আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি। প্রশ্ন মেডিকেলে যে স্টাইলের আসবে সেগুলো আমরা ইনশাল্লাহ সুন্দর করে, তোমার 2বার করে হয়ে গেছে। এখন যে জিনিসটা তুমি বুঝতে পারছো তো, একই বই, ফিজিক্সের যে বই সেটা থেকে বুয়েটের প্রশ্ন হয়, আবার সেই বই থেকে হচ্ছে ভার্সিটির প্রশ্ন হয়, আবার মেডিকেলের হয়, কৃষি গুচ্ছের হয়, জিএসটির হয়। তার মানে বুঝতেই পারছো যে বই কিন্তু সেম না, কিন্তু বুয়েটের যে কোশ্চেন্স প্যাটার্ন সেইটার সাথে কি মেডিকেল মিলবে? না। আবার তুমি দেখো যে বুয়েটের সাথে হচ্ছে যে ওই কৃষি ইউনিভার্সিটির যে পরীক্ষার কোশ্চেন্স প্যাটার্ন মিলবে না। তার মানে যেই অংশগুলো আমাদের মেডিকেলে আসার মতো, স্যার লাস্টে কয়েকদিন কীভাবে ফিজিক্স রিভাইজ দেবো? আচ্ছা, লাস্ট ফিজিক্সের রিভাইজের জন্য আমি তোমাকে জাস্ট তোমাকে হচ্ছে 3টা জিনিসের কথা বলি। ওকে, কোন কোন 3টা জিনিস বলে রাখছি? 1 নম্বরে হচ্ছে সামারিটা সুন্দর করে 1। 2 নম্বরে তুমি দেখবা অধ্যায়ের শেষে হচ্ছে যে এমসিকিউর জন্য যে হচ্ছে যে এই যে বহু নির্বাচনী প্রশ্ন সমাধানের জন্য যে আলোচনা আছে, ওই প্রয়োজনীয় আলোচনাটা। আর 3 নম্বরে হচ্ছে যে মেডিকেলে আসার মতো এমসিকিউগুলো। বাস এই 3টা জিনিস যদি করো, ফিজিক্স তুমি দেখবা যে তোমার ইনশাল্লাহ। কিন্তু আমি বারবার বলি, ফিজিক্স হচ্ছে পরীক্ষার হলে। হ্যাঁ স্যার, অনেকগুলো আবার দেখান, অনেকগুলো কোনটা মোতালেব হোসেন? তাহলে আমার মনে হয় বুঝতে পারছো আমি কি বলছি। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা। আর আরেকটা ফর্মুলা আমি একটু দেখাই দিতে পারি, ওই যে ডিবি সমানুপাতিক হচ্ছে আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার, ঠিক আছে? তো এগুলো সামারিতে ইনশাল্লাহ অবশ্যই আমি সবগুলো বলে দিয়েছি। আমার মনে হয় না যে হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আমার মনে হয়েছে যে ইনশাল্লাহ পারবা ইনশাল্লাহ। তাহলে আজকে 2 নম্বর আলোচনাটা কি বললেন বুঝি নাই ভাইয়া। কোন 2 নম্বর আলোচনা? বলতে হচ্ছে যে বিশেষ করে দেখবা যে ইসাক স্যারের বইয়ের ওইখানে এমসিকিউর আগে আছে না, বহু নির্বাচনী প্রশ্নের ব্যাখ্যামূলক প্রশ্নের ব্যাখ্যার জন্য যে একটু আলোচনা আছে প্রতিটা অধ্যায় শেষে, দেখিও। হ্যাঁ, ওই জিনিসটা অবশ্যই পড়ে ফেলবা, ঠিক আছে? যদি ওইখানে কিছু কিছু জায়গায় একটু ভুল আছে তো ওইটা ভুল নিয়ে টেনশনের কারণ নেই, হঠাৎ 2-1টা করে, ওইটা ওরকম বড় কিছু না, ঠিক আছে? জাস্ট ওইটা পড়ে ওই যেই টাইপের এমসিকিউগুলো তো বুঝে ফেলেছো যে মেডিকেলে কী টাইপের এমসিকিউ আসে, সেগুলো চিন্তা ভাবনা করে ওগুলাই শুধু পড়বা, ঠিক আছে? আর আমার মনে হয় যে ইনশাল্লাহ আর প্রথম থেকে কি সূত্রগুলোকে আরেকবার দেখিয়ে দিতে হবে, যে হ্যাঁ যে সূত্রগুলো যে ভাই আরেকবার দেখাই দিব নাকি? আচ্ছা, আমি একটু বলি।
প্রথম থেকে যদি তোমাকে সূত্রগুলো দিই, যেমন চৌম্বক ক্ষেত্রের মান, একটু জাস্ট লিখে ফেলতে পারো। চৌম্বক ক্ষেত্রের মান, আসলে আমি সবসময় সূত্র লেখায় বিশ্বাসী না, বরং অঙ্কের মধ্যে সূত্রটা ফেলতে সরাসরি প্র্যাকটিস করাতে বিশ্বাসী। চৌম্বক ক্ষেত্রের মান দুইটার ক্ষেত্রে দুই রকম। যেমন হচ্ছে যদি বৃত্তাকার হয়, বৃত্তাকার, হ্যাঁ, বৃত্তাকারের ক্ষেত্রে কি হবে, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। আর যদি হচ্ছে লম্বা সরু তারের ক্ষেত্রে হয়, তখন আবার সূত্রটা হয়ে যাবে মিউ নট আই, এখানে ইন্টারেস্টিং জিনিস টয়েস পাই এ হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যাতে ভালো করে খেয়াল থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে তোমার আস্তে আস্তে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। আচ্ছা, আরো কয়েকটা ফর্মুলা, এমনিতে আরেকটা বলছিলাম না যে এফ সমান হচ্ছে ওই যে নাবিল দিয়ে বিআইএল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে বি তো বুঝতে পারছো চৌম্বক ক্ষেত্রের মান, আই হচ্ছে প্রবাহ মাত্রা, এল হচ্ছে দৈর্ঘ্য। ওকে, এরপরে আরেকটা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট ছিল যেটা, সেটা নিশ্চয়ই যে ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল হচ্ছে এনপি ডিভাইডেড বাই এনএস, কিন্তু আই এর সাথে উল্টে যায়, তার মানে আইএস ডিভাইডেড বাই আইপি। ঠিক আছে, তাহলে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর যে ক্যালকুলেশনটা, এটা একটু ভালো করে ইনশাল্লাহ খেয়াল রাখবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যদি এটা দিয়ে অঙ্ক দেখায় নেই, এফ সমান নিশ্চয়ই খেয়াল আছে কিউ ভি বি সাইন থিটা, এফ সমান কিউ ভি বি সাইন থিটা। তাহলে এই সহজ ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক কিন্তু যে কোনো সময় দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু আগে আমি বলছিলাম, ওই যে এফ সমান বলছিলাম না বিআইএল, মূলত হচ্ছে বিআইএল যেটা নাবিলের না, এখানে কিন্তু সাইন থিটা ছিল। তাহলে সাইন যদি 90 ডিগ্রি থাকে, দেখবো যে 90 ডিগ্রি থাকলে তো সাইন 90 ডিগ্রি মান কত, 1, তখন আর ওইটা লিখতে হয় না, জাস্ট বিআইএল লিখলে হয়ে যায়। ওকে, আবার যদি 90 ডিগ্রি এখানে থাকে, তখন এটা 90 ডিগ্রি তো আর লাগবে না, তখন এফ সমান কিউ ভিবি। তাহলে এই জিনিসটা একটু ভালো করে জানা জিনিস প্রায় ভুল করে। এখানে তো দ্বারা কি বুঝাচ্ছে এটা বুঝি না কেউ এখানে। আচ্ছা, এটা দিয়ে কোনটা বোঝাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি, এই যে এটা আছে না, এটা হচ্ছে দূরত্ব বোঝায়, এটা হচ্ছে দূরত্ব, আর এই 8টা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, বুঝতে পারছি, ভালো জিনিস বলছো। এটা হচ্ছে দূরত্ব আর 8টা হচ্ছে ব্যাসার্ধ। একদম প্রশ্ন ভাইয়া খুবই সহজ থাকবে। হ্যাঁ, একদম সুন্দর করে, স্যার এফ সমান কিউ ভিবি সাইন থিটা, হ্যাঁ সাইন থিটা ছিল, এক্স্যাক্টলি ছিল। এই আলোচনা বুঝো না আমি কি বলছি, অধ্যায়ের শেষের সব এমসিকিউ পড়তে হবে না, বইটার গুলা পড়বা মাস্তানি করে, পড়তে চাইলে পড়িও, একটা আসবে না, আসবে যে টাইপের বুঝো না, একটা অধ্যায় থেকে একটা করে এমসিকিউ আসবে। মেডিকেলের কোশ্চেন্স প্যাটার্নটা এখনো যদি মানে বুঝতে না হয়, মুশকিল কথা। খেয়াল রাখতে হবে, শোনো ভাই, তুমি কত বেশি জানো কম জানো সেটা দিয়ে কিন্তু রেজাল্ট না, রেজাল্ট হচ্ছে তুমি পরীক্ষা যেগুলো আসবে ওগুলো কিরকম কারেক্ট করতে পারো। এবং এইটার জন্য আমি বারবার পড়ি, সহকারী বইও মুখস্থ করতে, আমি তো একটাই পড়ছি। এগুলো যারা বলে আন্দাজে বলে, তোমার প্রয়োজনীয় অংশ মুখস্থ থাকলে হবে, মূল ব্যাপার হচ্ছে পরীক্ষার হলে কারেক্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। সব মুখস্থ আছে, পরীক্ষার হলে যে দেখা যাচ্ছে খেলা হারিয়ে গেছে, তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা নিয়ে আমার মনে হয় যে ইনশাল্লাহ। আচ্ছা, আর দুই একটা ফর্মুলা জাস্ট একটু বলে রাখি, ওই যে হল ভোল্টেজ আছে না, হল ভোল্টেজ যে থাকে, এটা খেয়াল রাখবা যে ওই ই আর ডি আর ই গুণ করলে হবে। ডি মানে হচ্ছে দূরত্ব, আর ই হচ্ছে যে তীব্রতা। ঠিক আছে, হল ভোল্টেজ হচ্ছে তো এই ক্ষেত্রে তীব্রতার সাথে এই ডি হচ্ছে দূরত্বের গুণ। জাস্ট এই জিনিসগুলো বেসিক জিনিস। স্যার এক্সামগুলো পড়ি, সামারি পড়ে, হ্যাঁ ইনশাআল্লাহ এক্সামগুলো এবং সামারিগুলো এগুলো। আচ্ছা, আপাত গভীরতার প্রকৃত গভীরতা বোঝো নাই? আচ্ছা, এই দেখো আমি তোদের একটা জিনিস দেখাই। ধরো এখানে হচ্ছে পানির মগ না, তুমি যদি লক্ষ্য করো, আমি যখন এই যে এখানে পানির এখানে আমি এখানে পানি আরো ঢেলে নিচ্ছি, দাঁড়াও তোমাকে দেখাই দিই একটা জিনিস। দেখো এই যে পানি আছে না, এই পানিটা ধরো এটা যদি জলাশয় হইতো মানে পুকুর, তাহলে উপর থেকে কিন্তু আমি দেখতেছি যে জায়গায় নিচটা, আসলে এটা যেটা আমি উপর থেকে দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে আপাত গভীরতা। মানে একটু আমার দেখা মনে হচ্ছে যেখানে আসলে গভীর এইটুক, কিন্তু আসলে প্রকৃত গভীরতা তার নিচে আছে। এটা কি কারণ হচ্ছে, পানির যে প্রতিসরাঙ্ক আছে সেটার জন্য। এটা অবশ্য ভালো হয়েছে, গ্লাস আসছে, পানি আসছে, আর বায়ু মাধ্যম তো আছে। ঠিক আছে, এইটা এখানে যেটা মূল জিনিসটা খেয়াল রাখতে হবে যে মিউ যেটা প্রতিসরাঙ্কের উপরে ভিত্তি করে, মিউ সমান প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। ঠিক আছে, মিউ সমান কি বলো, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, আপাত গভীরতা। ওকে, খুবই সহজ জিনিস। হ্যাঁ, আর বুক ভরে শ্বাস নেওয়ার প্র্যাকটিসটা ঠিকভাবে করতেছ কিনা এটা একটু কমেন্টস করো, বুক ভরে বারবার। হ্যাঁ, এটা হ্যাঁ, তাহলে একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় পড়ো।
আর এই সময় হচ্ছে যে মানে কোনো টেনশন একদম রাখার কোনো সুযোগই নাই, ঠিক আছে? কোনো টেনশন রাখা যাবে না, তাহলে দেখবো যে আস্তে আস্তে ইনশাআল্লাহ তোমার দেখবো যে কতটা ইনশাআল্লাহ খুবই সহজ জিনিস ইনশাআল্লাহ। এটা ভালো করে একদম ঠান্ডা মাথায় আচ্ছা, তাহলে আমার মনে হয় আচ্ছা আরেকটা জিনিস তো নিশ্চয়ই খেয়াল আছে, আমি যেটা বলছিলাম ওই যে প্রিজমের অঙ্কগুলো 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর √2, এই তিনটার যে কোনো দুইটা থাকবে, তৃতীয়টা উত্তর। √2 এর জায়গায় 1.41 থাকলেও সেটাই আমরা উত্তর হিসাবে চিহ্নিত করতে পারবো। ওকে, তাহলে এটা তাহলে প্রত্যেকে ভালো থাকবা ইনশাল্লাহ। আর ভয়ের কিচ্ছু নাই, সত্যি কথা। তুমি যত মানে রিল্যাক্স থাকবা তত ইনশাল্লাহ তোমার অসাধারণ পরীক্ষা হবে। এবং খেয়াল রাখবা যে মানে কেউ এখন হচ্ছে যে ওই যে এটা বলতে পারবে না যে এ চান্স পাবে এ পাবে না। এই জন্য আমি বলি সবারই সমান সুযোগ আছে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আচ্ছা দেখি গ্রুপে তোমাদের যে আছে, দেখি যে কোন দিন করে কোন গ্রুপে একটু যাওয়া যায়, ঠিক আছে? আমি তো রাতে আসি ইনশাআল্লাহ। তাহলে আগামীকালকে আমরা হচ্ছে কেমিস্ট্রির যে আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসার মতো মেডিকেল অ্যাডমিশনে দরকার হলে এইগুলো আমরা কিছু মোহাম্মদ রাফি, কোনো টেনশন না করে বুক ভরে শ্বাস নাও, পানি খাওয়া দাওয়া করো, ইনশাআল্লাহ ঠিকভাবে সব কিছু সুন্দর হয়ে যাবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবা, আর কিছু নাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।